না, নাম বিশেষণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ভাব বিশেষণে যাওয়ার আগেই তোমাদের চিন্তা চেতনা হ্যাক করেছিল, বলেছিল যে স্যার আজকে আর থাক না। জি স্যার, আজকে ভাব বিশ্লেষণের স্যার প্রকারগুলো থেকে শুরু করার আমরা কথা ছিল। ভাব বিশেষণের প্রকারভেদ গুলো নিয়ে কথা বলবো। তার ভিতরে প্রথমেই আমরা, তোমরা কি দেখতে পাচ্ছ তো না? জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কলম তুলে নি। বলে চার প্রকার নিয়ে আমরা কথা বলবো। বলছে বিশেষ্য আর সর্বনাম ব্যতীত, অর্থাৎ ছাড়া। ব্যতীত শব্দটা একটু খেয়াল করবে, বানানটাও খেয়াল করবে। আর আমি যেভাবে বলেছি এইভাবে বলার চেষ্টা করবে, তাতে তুমি ফিউচারে একটা নম্বর পেয়ে যেতে পারো। কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা শব্দ, বানানে এবং উচ্চারণে দুই দিকেই আসে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কয়েকবার এসেছে এটা, দুইবার তিনবার প্রায়। বলতে পারবা কেন বে বলেছি উচ্চারণে, দেয়া বলি নাই? কেউ আছো? চপলা। হ্যাঁ, জফলার সফলতাতে পরে। তো আকার নাই। হ্যাঁ, আকার নেই, কিন্তু আকার না থাকলেও তো জফলায় আকার উচ্চারিত হয়, যেমন ব্যয়। এবার তো আর বে উচ্চারণ হয়, তাই না? তাহলে ঘটনাটা কি? ওইখান থেকে উত্তরটা বের করো তো, ওই শব্দটার ভিতর থেকে। উত্তরটা হচ্ছে এরকম, যে জফলার পরে যদি রস্যই দীর্ঘিকার থাকে, হ্যাঁ, তাহলে জফলার উচ্চারণ এই কার হয়। নিজেরা প্রয়োগ করে একটা উদাহরণ আনতে পারবে? দেখো তো, এটা কি ব্যক্তি বলবা? স্যার ব্যক্তি। ব্যক্তি। দেখো এই জফলাটা এই কারণে, খেয়াল করছো? এই উচ্চারণটা তোমার নর্মালি ঠিক আছে, কিন্তু এই উচ্চারণটা এটাকে ব্যতীত বলে ফেলো। তারপরে এইটাকে কি বলে ফেলো কত? ব্যথিত। তা কিন্তু নয়, ঠিক আছে? কি বলবো এটাকে? ব্যথিত। এটা ব্যক্তি। এই কথাটাও মনে রাখবে যে জফলার পরে রস্যই দীর্ঘিকার থাকলে জফলার উচ্চারণ এই কার হয়। ওকে, আমরা ভাব বিশেষণে চলে যাই। আমরা বলেছিলাম যে অ্যাডভার্বের বাংলাটা ক্রিয়া বিশেষণ না করে ভাব বিশেষণ করলে সেটি বেশি পারফেক্ট হতো, এবং সে যে আরো তিন চার প্রকারকে ধারণ করে সেটা প্রমাণিত হতো না। গত ক্লাসে আমরা এই কথা বলেছিলাম। বলছে তারপরেও না করুক, আমরা আসলে ক্রিয়া বিশেষণেরই আরেকটা অর্থ ভাব বিশেষণ হিসেবে ধরে নেব। ওকে, ক্রিয়া বিশেষণকে আমরা ভাব বিশেষণ হিসেবে ধরে নেব। তাহলে আমরা এই ভাব বিশেষণ চার প্রকার। প্রথমত ক্রিয়া বিশেষণকে একটু দেখি। বলছে যে ধীরে ধীরে বায়ু বয়ে যাচ্ছে। বলছে বায়ু বয়ে যাচ্ছে কিভাবে? ধীরে ধীরে। তার মানে এখানে ক্রিয়াকে মডিফাই করেছে। বলছে পরে একবার এসো, আসার সময়টা হচ্ছে পরে, পরে শব্দটা দ্বারা তাকে মডিফাই করছে। বলছে যে আসবো কখন? বলছে পরে। এখানে দেখো সময়ের কথাটা এসে গেছে, যদিও একটু পরে আমি আবার একটা জিনিস লিখেছি যে আগের দিন বোধহয় তোমাদের বলা হয়ে গেছিল টাইম এবং প্লেস, না? এমপিটি। উপরটা কিন্তু ম্যানার। এই ধীরে ধীরে বায়ু বয়, এটা হচ্ছে ম্যানার। কিন্তু পরে একবার এসব পরেটা হয়েছে টাইম হিসেবে এসেছে। এখন এই বাক্যটা দেখে তোমার কাছে মনে হচ্ছে যে স্যার এটা তো আফটার, প্রিপজিশন, এটা পরে। কিন্তু এই পরেটা দেখো একটা প্রিপজিশন হয়েও সেখানে অ্যাডভার্বের কাজ করছে। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা দেখো তো। জি স্যার। হুম, প্রিপজিশন কিন্তু কাজ করছে অ্যাডভার্বের। মজার ঘটনা, তোমাকে যদি বলা হয় কাম ইন, কি কইবা কও তো? স্যার অ্যাডভার্ব। ইনটা কিন্তু অ্যাড। এখন ওই বেটা তো জন্ম নিয়েছে প্রিপজিশন হিসেবে। বলছে যে ভিতরে আসো, ওই যে স্থানকে প্রমাণ করছে এবার। আফটার, পরে, টাইমকে ধারণ করেছে। বুঝতে পারছো? তাহলে আমাদের এই জায়গায় কিন্তু বিবেচনা বোধটা বেশ পরিচ্ছন্ন থাকবে, বলতে কি বলতে চাচ্ছে।
আমরা ক্রিয়া বিশেষণ হিসেবে অ্যাডভার্ব ইংরেজিতে দেখি এল যুক্ত হলেই সেটি অ্যাডভার্ব হয়। না মানে যুক্ত হলেই বলা যাবে না, কারণ অনেক শব্দই আছে যেগুলো এল দিয়ে আসলে অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে না। সেই শব্দগুলো তোমরা ইংরেজি করার ক্ষেত্রে আলাদাভাবে মনেও রাখো। ঠিক আছে, আমরা এই যে তিনটা জায়গা এবং স্থানের নাম নিচ্ছি, সময়ের সময় বোঝাচ্ছি, স্থান আর জায়গাতে একই। বলছে এই দুইটা শব্দ আমরা ক্রিয়া বিশেষণ হিসেবে নিয়ে থাকি। এই উদাহরণ আমরা গতদিনে ব্যবহার করেছিলাম যে বাবা বাড়ি নেই। আচ্ছা, কোথায় নেই? জায়গা বোঝাচ্ছে, বাড়ি নেই। আচ্ছা, এই বাড়িকে এখান থেকে আমরা আরেকটা আলোচনার দিকে একটু ঢুকতে পারি। আমি ক্লাস করতে হবে, হ্যাঁ, মার কাছে নিয়ে যাও, পড়ে না যায়। হ্যাঁ, দেখো বলছি যে এই যে বাবা বাড়ি নেই, স্কুলে যায়, ভিতরে এসো, এই জায়গাগুলো মার্কিং করে কিন্তু তোমাদের ব্যাকরণে আরেকটা টপিকের দিকেও নিতে পারে। বাংলা ব্যাকরণে বলতে পারবা কি সেটা? বিভক্তি স্যার। বিভক্তি তো আছে, ওকে, তাতে সমস্যা নেই, কিন্তু বিভক্তির সাথে কি যুক্ত হয়ে বিভক্তি হয়? জিজ্ঞেস করা হয় কি কারক। হ্যাঁ স্যার। কারক বিভক্তি। তাই এখন এই যে সে স্কুলে যায়, বাবা বাড়ি নেই, ভিতরে এসো, কোন কারকে যাবে দেখো তো? অধিকরণ স্যার। স্থানকে বুঝিয়েছে, অতএব স্থানাধিকরণ এটা। আবার স্থানাধিকরণে কখনো কখনো বিভক্তি আছে, কখনো কোনো বিভক্তি নাই। কারণ বাবা বাড়ি নেই, এটা অধিকরণে শূন্য, কিন্তু বাবা বাড়িতে নেই, এবার কি হবে? স্যার সপ্তমী একার। এই তো, এই হচ্ছে, দেখো তারপরে তুমি এই যে পড়তে যে যে সম্পর্কটা তৈরি করতে পারো টপিকের সাথে, একটার সাথে একটা ওখানে পড়তে গেলে এই বিষয় হচ্ছে। তাহলে অধিকরণ কারকও এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, অধিকরণ কারকের যে জায়গাটা না, একেবারে। এবং পরেরটা যেটা, সে সকালে স্কুলে যায়, সকালে, বলো তো কি হবে? টাইম, অ্যাডভার্ব। কালাধিকরণ। অধিকরণের কি? স্যার কালাদিকরণ। কালাধিকরণ, ভেরি গুড। এই কালাধিকরণ। তো, এই তো খুব বড় কঠিন কিছু। কালাধিকরণ, পরন্ত বিকেলে ঘুরতে গেলাম, আবার এদিকে অ্যাডভার্ব হয়েছে, এবং অ্যাডভার্ব অফ প্লেস, অতএব এটা ক্রিয়া বিশেষণ। কিন্তু আমরা যদি এইভাবে বুঝে ফেলি যে ক্রিয়াকে মডিফাই করে ক্রিয়া বিশেষণ হবে কেবল, সেটি একটা ধরো, এবং সেটি ম্যানারের মাধ্যমে হয় না, প্লেস বা টাইমের মাধ্যমে হয় না। প্লেস বা টাইমে হচ্ছে এই ক্রিয়াটা অনুষ্ঠিত হচ্ছে কোথায় সেটা বোঝাচ্ছে। কোন সময়ে হচ্ছে, কোথায় হচ্ছে, ম্যানারটা কি, বলছে কিভাবে হচ্ছে। তো সাধারণত আমরা বিশেষণের যে ধারণাটা রাখি সেটা হচ্ছে কিভাবে ওটা কাকে মডিফাই করছে, কিন্তু এই সময় এবং স্থান, এরা কিন্তু সরাসরি মডিফাই করার যে জায়গাটি, যে ধরন, সেইভাবে না আসলেও ওটার অনুষ্ঠিত হওয়ার জায়গা ওটা এবং অনুষ্ঠিত হওয়ার সময় ওটা, এই অর্থে এরাও অ্যাডভার্ব হিসেবে এখানে বিবেচ্য, এবং অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম, এরা ক্রিয়া বিশেষণের দিকে গিয়েছে। আমরা এগুলোর নাম বলছি যে এক অর্থে সবাই ভাব বিশেষণ, কিন্তু এখানে ক্রিয়াকে মডিফাই করার জন্য ক্রিয়ার সাথে কানেক্টেড বিধায় এগুলোকে আমরা ক্রিয়ার সাথে নিলাম, ক্রিয়া বিশেষণ হিসেবে নিলাম। ওকে, বিশেষণের বিশেষণে কি আছে খেয়াল করো। বলছে, শব্দগুলো খেয়াল করো, পানি, একটু। তাহলে একটু কথাটা কি পানিকে মডিফাই করেছে নাকি? হুম, স্যার দেখেছো? দাও, দাওকে মডিফাই করেছে একটু। না না, একটু দাও, একটু দাও যদি করো তুমি, তাহলে একটু তো এমন কোন জিনিস না যা দেওয়া যায়। স্যার পানিকেই করেছে। পানিকেই ধরেছে, ব্যাপারটা একটু ধারণ করো। বলছে একটু দাও, কিন্তু ওই একটু নামে কিছু আছে? না স্যার। যা দেবে তাই একটু। অতএব একটুটা আসলে পানির সাথেই কানেক্টেড। এই যে যে আহ, মানে শব্দ সম্পর্ক, সম্বন্ধ পদ, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম একটা কথা নিয়ে, মনে আছে? ওই যে আহ, আগে পরে বসে মডিফাই করা, এবং উচ্চ বালিকা বিদ্যালয় না বলে বালিকা উচ্চ বিদ্যালয় বলা,
জি স্যার। এই কথা বলেছিলাম, বলছিলাম খাঁটি যে না। খাঁটি গরুর দুধ। হ্যাঁ, খাঁটি গরুর দুধ যদি কিচ্ছু হয় না, সমস্যা নেই। এটা হচ্ছে বোকারা ভুল বুঝতে পারে বিধায় বলছে তুমি সাবধান হয়ে যাও, মানে তোমার কথার অর্থ আরেকজন বুঝতে পারছে না বলেই তোমাকে একটু সাবধান হয়ে আগে কথা বলতে হচ্ছে। অথচ বলছে যে তুমি কিন্তু সাবধান। ভুল কিন্তু নেই, অথচ তোমার আমার সাবধান করে দিচ্ছে। খেয়াল করছো? সুতরাং এখানে একটু পানি, পানিকেই মডিফাই করেছে। পানি একটা বিশেষ্য পদ, একটুটা একটা বিশেষণ পদ। ওকে। এখন এই বিশেষণকে আবার বলছে একটু, তো কেমন একটু? বলছে সামান্য একটু। এই সামান্য আবার ওই একটুকেও মডিফাই করলো আরো একবার। তখনই বলা হয়েছে সামান্যকে বলা হচ্ছে বিশেষণের বিশেষণ, আর একটুকে বলা হচ্ছে কিসের বিশেষণ বলতো? স্যার নাম পদের। নাম পদের বিশেষণ বা নাম বিশেষণ বা বিশেষ্যের বিশেষণ। ওকে। জি স্যার। আচ্ছা, এই জন্য এইখানে লেখা আছে নাম বিশেষণের বিশেষণ। অর্থাৎ সামান্যটা মডিফাই করেছে বিশেষণকে, একটুকে, একটু বিশেষণকে। ওই একটুটা হচ্ছে যে নামটা পানিয়েছে তার বিশেষণ। তাই সামান্য নাম হয়েছে নাম বিশেষণ বিশেষণ। দেখো তো এই কথাটা সবাই বুঝলে কিনা? কেউ যদি না বুঝে থাকো, এরকম যদি থেকে থাকো, সে বলো, আমি আরেকবার বলবো তাহলে কি ঘটনাটা ঘটছে আসলে। বুঝতে পারছি স্যার। না, বুঝতে পারছি বলার দরকার নেই। বলার দরকার হলো বুঝতে পারছি না, এটা এতে বেশি কাজ হয় কিন্তু। কারণ পরীক্ষার হলে ঢুকে খাতা দেওয়ার পরে যদি স্যার জিজ্ঞেস করে এ সবাই খাতা পেয়েছো, তাহলে উত্তরটা কি হবে? সবাই চিৎকার করে বলবে যে হ্যাঁ স্যার পেয়েছি। তার থেকে ভালো হয় খাতা পাওনি কে এটা জিজ্ঞেস করা। কারণ একজন দুইজনই তো পাবে না হয়তো, নাকি? জি স্যার। তা আমার তো মনে হয় না যে আর কেউ আছে। যদি আর কেউ না থাকে বা নেই, এটা ধরেই নিচ্ছি যে এইবার আমরা বলবো ওটা হলো নাম বিশেষণের বিশেষণ হয়েছে। আর এদিকে দেখো চলেটা ক্রিয়া, দ্রুতটা কাকে মডিফাই করলো? স্যার চলাকে। বলিকে। ক্রিয়াকে। অর্থাৎ এটা ক্রিয়াকে। ক্রিয়ার বিশেষণ। দেখো শব্দটা খেয়াল করো, ক্রিয়ার বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। আচ্ছা, ক্রিয়ার বিশেষণ আর ক্রিয়া বিশেষণের পার্থক্যটা কি এবার বুঝছো? একটা হলো র দিয়ে লেখা আর একটা র ছাড়া লেখা। দেখো তো দুইটা পার্থক্য বোঝো কিনা? মানে এই যে যে ক্রিয়া বিশেষণ লিখেছি না, এটার অর্থ আসলে ভাব বিশেষণ, উভয়টা। কিন্তু ক্রিয়ার বিশেষণ মানে কি কত? স্যার শুধুমাত্র ক্রিয়ারই বিশেষণ। শুধুমাত্র ক্রিয়াকে টার্গেট করে। এই শব্দটা সবাই বুঝতে পারলে কিনা দেখো। জি স্যার। স্যার। ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে ভাব বিশেষণ। অর্থাৎ সেটি বিশেষণের বিশেষণও হতে পারে, বাক্যের বিশেষণও হতে পারে, অব্যয়ের বিশেষণ হতে পারে। ওকে। কিন্তু ক্রিয়ার বিশেষণ হচ্ছে ও কেবল ক্রিয়াকেই মডিফাই করবে। অর্থাৎ যেমন দ্রুতটা এখানে কেবল চলেকে মডিফাই করেছে। ওকে। স্যার। তার মানে এটা হলো ক্রিয়ার বিশেষণ। এইবার এইবার এই ক্রিয়ার বিশেষণকেও আমি এই যে রটা দ্বারা একেবারে স্পেসিফিক করতে চাই, কিন্তু এখানে রটা লেখা নাই। এই যে এখানে, মানে নামে তো এটা বইতে নাই। কিন্তু যদি এখানে লিখতাম ক্রিয়ার বিশেষণের বিশেষণ, দেখো তাহলে আরো স্পেসিফিকেশন আসতো না? জি স্যার। তখন জি স্যার। তোমার কাছে তখন তোমার কাছে ওই ক্রিয়া বিশেষণ মানে যে ভাব বিশেষণ, সেই নামটা নিতে হতো না। শোনো, ব্যাপারটা কিন্তু বেশ জটিল আছে এখানে, কিন্তু বুঝতে পারলে দারুণ সহজ। কিন্তু যারা বুঝতে পারবে না তারা বলবে "কাজী স্যার কোন দিক দিয়ে কি যাচ্ছে?" আমি বলছি বিশেষণটা যদি সরাসরি ক্রিয়ার আগে বসে, তাহলে আমরা ওটাকে ক্রিয়ার বিশেষণ বলতে পারি, যদিও ওটা একটা ক্রিয়া বিশেষণ। কিন্তু বিশেষণের আগে বসে যে সেও তো একটা ক্রিয়া বিশেষণ। অতএব এই দুইয়ের পার্থক্য কোথায় ধরতে পারছো এবার? হ্যাঁ স্যার। যে এইবার দ্রুতটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ,
কিন্তু সামান্য একটুটা হচ্ছে বিশেষণের বিশেষের বিশেষণ, অর্থাৎ নামের বিশেষণ। আর এটা হলো ক্রিয়ার বিশেষণ। এবার অতি তাহলে কারে মডিফাই করছে দেখো তো, বিশেষণ কি? কোন বিশেষণকে? স্যার ক্রিয়া ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ। এই জায়গাগুলো আমি তোমাকে বলছি মুখস্থ রাখা অপেক্ষা বাক্যে কার আগে কে বসেছে এবং তারপরে কি আছে এবং কাকে মডিফাই করবে, এই জায়গাগুলো তুমি একটু এভাবে বুঝে নেবে। যদি এবার তোমাকে জিজ্ঞেস করা হয় কি চমৎকার, কি চমৎকার দৃশ্য, কও দৃশ্যটা কাকে মডিফাই করছে? দৃশ্যটাকে কে মডিফাই করছে? চমৎকার। চমৎকার। চমৎকারকে কে মডিফাই করছে? কি, নাকি? জি জি স্যার। স্যার। তাহলে এবার কিটা এই যে দীর্ঘিকার দিয়ে লিখছি, এটাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। বিশেষণ কোনটা? চমৎকার। বলছে চমৎকার কোন বিশেষণ? বলো। ক্রিয়া বিশেষণ। না, চমৎকারটা ক্রিয়ার না কিন্তু, স্যার ক্রিয়া। বিশেষের বিশেষণ। বিশেষের বিশেষণ। দৃশ্য তো বিশেষ্য। চমৎকারটা দৃশ্যকে মডিফাই করেছে, অর্থাৎ চমৎকার হচ্ছে দৃশ্যের বিশেষণ, অর্থাৎ নামের বিশেষণ। আমি উপরেরটার উদাহরণ নিয়েছি, আমি পড়ালাম দ্বিতীয়টা কিন্তু উদাহরণ দিলাম উপরেরটা, কারণ হচ্ছে তুমি যেন তোমার বিচার বোধটাকে পরিচ্ছন্ন করতে পারো। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। হ্যাঁ ধরতে পারছো কিনা? জি স্যার ধরতে পারতেছি। এইবার চমৎকার দৃশ্য না বলে বললাম কি চমৎকার বুঝেছো, বলো এবার। স্যার এটা ক্রিয়া বিশেষণের এবার ক্রিয়ার বিশেষণ আর ওটা ক্রিয়ার বিশেষণের বিশেষণ একই জিনিস তো, খালি লাস্টে কাকে রেখে কি ধরনের নাম দেওয়াচ্ছি আমি। এইরকম যত বাক্যই হোক তুমি এটা বুঝে মুখস্থ করবে, অর্থাৎ নামটা কিন্তু যে সময় তুমি বলবা তোমার এইসব তো আর আসলে মুখস্থ করে নিয়ে যাওয়া যায় না, কিন্তু ওর বোধ যেটা, যেভাবে বুঝতে হয়, যে বিশ্লেষণটা এটা বোঝার ক্ষেত্রে আমাকে রাখতে হবে, সেটা তো তোমাকে মনে রাখতেই হবে, নাহলে কিন্তু তুমি পারবে না। তাহলে আমরা দু একটা উদাহরণের মাধ্যমে এই বোধটাকে আরো পরিচ্ছন্ন করবো, ঠিক আছে? ধরো এইবার হচ্ছে অব্যয়ের বিশেষণ, এর মানে কি বোঝো বলো তো? মানে এবার অব্যয় পদ থাকবে এবং তার আগে বিশেষণ, এটা হলো অব্যয়ের বিশেষণ। তাহলে এখানে অব্যয় পদ কি আছে দেখো, যে ধিক তারে শতধিক, এই যে ধিক্কার দেওয়া, তারই একটা মানে ওই যে ঘৃণা প্রকাশক যে শব্দ, হুম? ঘৃণা প্রকাশক এক ধরনের আবেগ অনুভূতি প্রকাশ হচ্ছে না এর দ্বারা। কোন আবেগ? বলছে এটা ঘৃণার আবেগ প্রকাশ হচ্ছে, অতএব এটা অব্যয় পদ। এবং সেটা একবার দিচ্ছে না, শতবার দিচ্ছে। তাহলে ওই ধিক্কারকে মডিফাই করেছে শত, অতএব এই ধিক শব্দটি অব্যয়, একে মডিফাই করলো যে শত শব্দটা, এটি অ্যাডজেক্টিভ। বলে কিসের অ্যাডজেক্টিভ? বলছে ওই অব্যয়ের অ্যাডজেক্টিভ বা ওই অব্যয়ের বিশেষণ। অতএব এটাও একটা অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ, অর্থাৎ অব্যয়ের বিশেষণ হিসেবে এখানে এখানে দিক হচ্ছে অব্যয় পদ। এটা আহ, এই এই টাইপের শব্দগুলোর প্রয়োগটা অত বেশি নাই, বা উদাহরণও খুব বেশি কম আসবে। কিন্তু যে উদাহরণ আসবে পরীক্ষায়, দেখো আমি সেই দিকের কথা বলি। তুমি একটা বাক্য তোমরা শুনেছো ইতোমধ্যে কয়েকবারই, বলছে পিল সুজে বাতি জলে। মিটির মিটির। হ্যাঁ, বাতি জলে কেমন? মিটির মিটির। এখন তোমার দাগ থাকলে এই মিটির মিটির, প্রথমত এটা দ্বিরুক্তি, অর্থাৎ দ্বিরুক্ত শব্দ। এই কথাটা তো পরিচ্ছন্নভাবে বোঝা যায় না? দ্বিরুক্ত শব্দ মানে দুইবার এটাকে উক্ত করা হয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে এই সম্পূর্ণ শব্দটাই একটা অব্যয় পদ। কিরকম? বলছে বাতি জ্বলার একটা অনুকার। অনুকার মানে অনুভূতি থেকে যেটা হয়েছে, এটা ধন্যাত্মক অব্যয় নয়, এটাকে অনুকার অব্যয় বলা হয়েছে।
অনুকার অব্যয় ধনাত্মক অব্যয় নাম একই, কিন্তু অনুকারটা হলো অনুভূতির জায়গা থেকে আসবে, আর ধনাত্মক হচ্ছে সাউন্ড, ধ্বনি থেকে আসবে। এখন বাতি জ্বলার সাউন্ড কি আছে নাকি? নাই। না। ওটা অনুভূতিতে এমন হয় যে ওটা মিটির মিটির করছে। এখন এই অনুভূতিতে কেমন, এটা যারা না বুঝবে তাদের আর বোঝানোর মতন নৈর্ব্যক্তিক, অনির্বচনীয়, এটি বাংময় হয়ে উঠতে পারে না, অনুভব দিয়ে বুঝে নিতে হয়। তাই এটাকে ওই যে অনুভূতি, এটা তো অব্যয় বলেছে। কথা হচ্ছে, এটা তো অব্যয় পদ না, মিটির মিটির জন্মগত হবে, কিন্তু এই বাক্যে কিসে বসেছে খেয়াল করো তো। পিল সুজে বাতি জ্বলে, পিল সুজে বাতি জ্বলে মিটির মিটির। দেখো তো মিটির মিটির কোথায় বসছে? স্যার জ্বলার পরে, ক্রিয়ার পরে। মানে জলা ক্রিয়ার পরে বসছে, কিন্তু আসলে কাজটা করছে কোন থেকে? স্যার বাতিটা কিভাবে জ্বলতেছে সেটা বলতেছে, মানে। তার মানে পিল সুজে বাতি মিটির মিটির জ্বলে, এই তো। জি স্যার। জি স্যার। এইভাবে কি ভাবতে পেরেছো? এইভাবে তোমাকে খেয়াল করতে হবে যে অর্থ কিরকম স্পষ্ট করতে পারি। তিল সুজে বাতি, বা বাতি তিল সুজে মিটির মিটির জ্বলে, মানে যাই হোক মিটির মিটিরটা পরে থাকলেও ও আসলে জ্বলার ধরনটাকেই প্রকাশ করছে, নাকি? জি স্যার। কিন্তু মিটির মিটির আমি তোমাকে বললাম অব্যয়, অনুকার অব্যয়, দ্বিরুক্ত শব্দ। তাহলে এটা প্রথমত অব্যয়ের দ্বিরুক্তি, জি স্যার, অর্থাৎ অব্যয় বিরক্তি। অব্যয় দ্বিরুক্তি। কিন্তু তুমি অব্যয় দ্বিরুক্তি বলছো, কিন্তু এই বাক্যে মিটির মিটির কি আর অব্যয় পদ হিসেবে আছে? না স্যার, ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ হয়েছে। তাহলে অব্যয় পদের ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহার, দেখো তো বুঝলে কিনা। এই বাক্যটা স্যার কেন বুঝতে এত পেরেছি স্যার। কেন এত গুরুত্বপূর্ণ এই বাক্য, বুঝতে পারছো? এবং এই যে যে তোমার মানে পরস্পরের সম্পর্কের মাধ্যমে একজনকে বুঝতে পারা, যে কার সাথে কোথায় বসছে, এতে বোঝা যাবে যে ওটা কি আমার ভাইদের সাথে আসছে, মানে আমার ভাই হতে পারে। ও আমার কাকার সাথে আসছে বন্ধু, মানে আমার কাকাও হতে পারে। দেখবা যে আমার ভাইপো, যারা আমার যারা বন্ধু আছে, আমার ভাইপোরা তাদের কাকা বলবে না? জি স্যার, কও তাই জেনারেশনটা কিনা? বোঝা যায় স্যার। জেনারেশনটা বোঝা যায়। আবার আমার ভাইপোর সাথে যারা যাবে আমি ওদের তো ভাইপো বলবো, ওদের তো ছোট ভাই বলে ডাকতাম। এই আমার ভাইপো, ধরো ওর নাম উত্তম, ওর সাথে ওর বন্ধুরা যারা আছে, আমি কি ওদের বলতে পারবো ভাই বাইটি এদিকে আসো? ভালো শোনাবে না তো এটা। জি স্যার। বল- তার মানে কার সাথে যাচ্ছে তার সাথে সম্পর্কের ভিত্তিতে নামটা তৈরি হয়, খেয়াল করছো? দেখবা অনেক সময় তুমি কোনো শব্দের অর্থ হয়তো জানো না ওই শব্দটার, কিন্তু ও বাক্যের ভিতরে বসলেই তুমি ওর একটা অর্থ অনুমান করে ফেলতে পারো, ও এতে এবার এই অর্থ দিতে মনে হয়। বলো, এরকম হয় না? এটাই তো আমাদের আমাদের বিচার বোধটা রাখতে হবে পারস্পরিক অর্থের ভিত্তিতে। তুমি যখনই পিল চুজে বাতি জ্বলে মিটির মিটির, মিটির মিটির পরে রাখছো, আর দেখছো ও মিটির মিটির তো অব্যয় পদ, আরে এটা তো অব্যয়। কিন্তু এই বাক্যে মিটির মিটির জলেটা কেমন তার প্রমাণ দিচ্ছে, অর্থাৎ ক্রিয়ার একটা বিশেষণ হয়েছে। আর ক্রিয়ার বিশেষণ নাম নিতে পারো, অথবা ক্রিয়া বিশেষণ নাম নিতে পারো, অথবা ভাব বিশেষণ নাম নিতে পারো, তিনটেই নিতে পারো প্রথমত। এরপরে এসে তুমি একে যদি আরো স্পেসিফিক করতে চাও, তাহলে তুমি বলবা যে অব্যয় পদের ক্রিয়ার বিশেষণ হিসেবে ব্যবহার। দেখো তো কথাটা বোঝা গেল কিনা। জি স্যার, কারণ মানে স্যার শব্দটা হচ্ছে যাতে অভ্যয়, কিন্তু ব্যবহার যাতে হচ্ছে অব্যয়, ক্রিয়া, কিন্তু ক্রিয়া বিশেষণ। কর্মে আলাদা, কিন্তু কর্মে এখানে সে বিশেষণ, কোন বিশেষণ? ক্রিয়ার বিশেষণ। ওকে। জি স্যার। এই পড়াটা কিন্তু আহ, মানে খুব ক্যালকুলেটিভ পড়া। এর জন্য তোমার কাজ হবে মুখস্থ করে রাখার চিন্তার বাইরে এসে উদাহরণকে দেখে দেখে তুমি নিজেকে এভাবে আবিষ্কার করবে যে আমি এই বিশ্লেষণটাকে এই শব্দের এই বাক্যের সাথে রাখতে পেরেছি। ঠিক আছে? তাহলে বাক্যের বিশেষণ তো আর কোনো ব্যাপার না, একদম সম্পূর্ণ বাক্যের আগে যে বিশেষণ থেকে বসিয়ে দেবো এবং ওই ইংরেজিতে এলআই যুক্ত
বলছে দুর্ভাগ্যক্রমে তুমি ফেল করেছো। আচ্ছা, দুর্ভাগ্যক্রমে যে ফেল করে আর সৌভাগ্যক্রমে যে পাস করে, তুই একবার মেধাবী কোনটা? কও তো। স্যার দুর্ভাগ্যক্রমে ফেল করাটাই তো স্যার মেধাবী, কারণ স্যার সে মেধাবী কিন্তু স্যার দুর্ভাগ্য থেকে সে ফেল করেছে। ফেল করছে। আর সৌভাগ্যক্রমে যেটা পাস করছে, ওটা হলো ফেল করবে। কিন্তু ভাগ্যের তোটে ও পাস করে গেছে না। জি স্যার, অটো পাস। অটো পাস। এই, তাহলে দুর্ভাগ্যক্রমে তোমরা যেন ফেল না করো। এই, দেখো, কথাটা কিন্তু এইটা পজিটিভ। তোমরা কি এই ব্যাপারটা ধরতে পারছো? জি অথচ স্যার। অথচ ওই বাক্যটাকে এতদিন পজিটিভ মনে করতে মনে হয়। সৌভাগ্যক্রমে তুমি পাস করছো, এটাকে মনে হয় পজিটিভ মনে হতো, তাই না বলো? সবগুলো ইতিবাচক শব্দ, সৌভাগ্য আছে, আবার পাস করা আছে। অথচ ওর মতো নেগেটিভ বাক্য নাই, কিন্তু একটু ভেবে দেখো আবারও দুইটারে নিয়ে। স্যার ইনডিরেক্টলি ইনসাল্ট করা। হ্যাঁ, ও যদি নেগেটিভ বাক্য, এবং তোমাদের আরেকটা ইনডাইরেক্টলি ইনসাল্ট করছে, তোমরা এতদিন বোঝোনি। এবং আমি যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে আমি ওই বাক্যকে মিথ্যা বলে দিয়েছি, যে এই বাক্য আর বলা যাবে না কাউকে। দেখবো, বলবো। বলছে, তোমার পরাজয়ের অর্থ এই নয় যে তোমার বিজয় অসম্ভব। দেখো তো বাক্যের ভিতরে তোমার প্রথমেই পরাজিত ভাবছে কিনা। কি? জি স্যার, ফার্স্টেই স্যার ফেইলিওর ডিক্লেয়ার করে দিছে। হ্যাঁ, এই জন্য তো আমি বললাম এই প্রবাদ কেন জানান আপনারা। আপনারা বলবেন আজকে থেকে তোমার বিজয়ের অর্থেই নয় যে তোমার পরাজয় অসম্ভব। তাহলে ও নিজের বিজয়কে নিজেকে বিজয়ী মনে করবে, এবং নিজের বিজয় ধরে রাখার জন্য আরো সংগ্রামী, আরো বেশি সক্রিয় থাকবে। আপনি শুরুতেই একজনকে দেখে এমনি মনে করে নিলেন যে ও পরাজিত। আমাদের সেই কথা শিখাইছি না শুরু থেকে, বলছে তোমার পরাজয়ের অর্থই নয় তোমার বিজয় অসম্ভব। ইস, এটা নাকি প্রবাদ বাক্য হয়ে যাবে। হ্যাঁ, এটা তুমি তারে কও যে বেটা পরাজিত হইয়া একেবারেই আর তুমড়ে মুচড়ে গেছে, তাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না। তারে যে দুইবার তুমি কও, তুমি হুট করে এসে এমনি আমাদেরও কইতে চাও, কারণ নেগেটিভ এক্সপ্রেশন ওটা। অথচ বুঝতেই পারছে না যে, ভাবছে ও একটু বিরাট এক্সপ্রেশন দিলাম, একেবারে উঠে দৌড়াবে এখন। আরে যে উঠে দৌড়াবে তারে যে কও, বাজারে উঠে দৌড়ানোর দরকার আমাদের। তুমি হুট করে এসে এমনি তোমার পরাজয়ের অর্থ এই নয় যে তোমার বিজয়ের সম্ভাবনা মনে রাখবো, কেন মনে রাখবো? পরাজিত হয়েছে নাকি? পরাজিত নয়, কি যে মরে যায় ও ওখানে বিজয়ী হয়। তাহলে নেগেটিভ এক্সপ্রেশন আর পজিটিভ এক্সপ্রেশন কারে কয় এবার বুঝছো? মনে হবে যে পজিটিভ, কিন্তু আদতে নেতিবাচকতায় ভরা। হুম। মনে হবে নেগেটিভ, কিন্তু ওটাই ইতিবাচক। তাহলে আমার মনে হয় যে তোমরা আহ, এই পদের এইরকম ব্যবহারটা বিশ্লেষণ করার মাধ্যমে বুঝতে পারবে। এইবার আমরা দেখবো, দেখো যে বিশেষণ পদ, ওটা জন্মগত ভাবে, কিন্তু ওরে আমরা বিশেষ্য পদ রূপে ব্যবহার করছি, এবং সেটি লেখা আছে, তুমি সহজে অনুভব করতে পারবে। বলতে ভালো, ভালো দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে শুধু ল, ভা আর ল। ওতে কিন্তু আসলে গুড হয় না, ওতে হয় আসলে ফরহেড। বুঝছো, মানে কপাল। ভাল বলে না, দেখবে তো অনেকে এইভাবেই ভালো লেখে, কিন্তু এটি লিখবে না। সাথে সাথে এই কথাটা মনে রাখবে যে বিশেষণ যে শব্দগুলো আছে, বিশেষণ প্রমাণ করে যেগুলো, বা অন্যকে বিশেষায়িত করে যেগুলো, ওগুলোতে ওকার দিয়ে লিখতে হয়। যেমন আহ যখন তুমি বলছো আহ কোনো একজন বলবে এ কথা, আবার বলছো কোন কলমটি তুমি চাও। দেখো দুটো শব্দ দুই রকম না?
ব্যাপারটা ধরতে পারছো? সুতরাং যখনই কোনো একজন বলছো, ওখানে কিন্তু কোনোটা ওই একজনকে আবারও মডিফাই করছে, ওটা অ্যাডজেক্টিভ হচ্ছে। আর কোন যখন হচ্ছে, তখন ওটাও নির্দিষ্টতা দান করছে, অনির্দিষ্টতা প্রশ্নবাচক সর্বনাম তো এটা হচ্ছে এক অর্থে। আবার প্রোনাউন এটা মনে আছে তোমাদের? এবার আবার ভিন্ন একটা দিকে যাচ্ছি আমি বেসিক্যালি। প্রোনাউন ইংরেজিতে কোন কলমটি তুমি চাও? কোনটা প্রোনাউন না? হুইজ। ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে, আবার কি প্রোনাউন হতে পারে? রিলেটিভ প্রোনাউন হতে পারে, তাই না? রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন হতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। কিন্তু হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এখানে কি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন অ্যাকর্ডিং টু দ্য ফাংশন? স্যার এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, প্যানকে মডিফাই। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ভেরি গুড। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মূলত প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক ওখানে প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই প্রোনাউন বলেই ওর বানানটা কয়কার দন্তন্য রাখতে পারবা বাংলায়। কিন্তু যেখানে বলা হয় যে কোনো একজন, ওই কোনোতে কিন্তু তুমি আর দন্তন্য রাখতে পারবে না, এবার দন্তন্য উকার দিতে হবে। ঠিক এই ভা ল বাসা, তুমি বললে ভা ল দিলে চলে যায়, তার কাজ তো হলো। তা আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কাজটা সেরে দিয়েই ভাবি কিন্তু সব হইতে হবে। কিন্তু কাজটা সারার একটা শুদ্ধতা থাকতে হয়, কাজটা সারার একটা পরিচ্ছন্নতা থাকতে হয়। আচ্ছা, ঠিক এই কারণে আমরা বললাম ভালো যখন ওকার হবে, ছোট ছোট ঘর টয় ওকার হতে হবে, তাহলে সেটি বোঝা যাবে যে স্মল সাইজের ঘরের কথা বলা হচ্ছে। দেখো, যদি বলা হয় তুই ছোট, কি বুঝবা এতে? স্যার তাকে দৌড় দিতে বলতেছে। দৌড় দিতে বলছে। এবার যদি বলি তুই ছোট, খেয়াল করছো এবার? তখন কিন্তু তোমার অ্যাডজেক্টিভের জন্য ওকার দিতে হচ্ছে। অতএব ভালোবাসা পাওয়া কঠিন, ভালোতে আমরা ওকার দিয়েছি, এখানে ভালোটা কি করেছে, বাসাকে মডিফাই করেছে, দ্যাট মিনস হচ্ছে এটা বিশেষণ। কিন্তু ওই ভালোকেই আমরা আবার, দেখো তো, এবার বিশেষ রূপে ব্যবহার করেছি। আপন ভালো কে না চায়, অর্থাৎ নিজের একটা অবস্থার নাম বলা হচ্ছে। এবার আপনটা কি হয়েছে কইতে পারবো নাকি? স্যার ভালোকে সর্বনাম। সর্বনাম কেবল? না স্যার, এটা স্যার ভালোকে মডিফাই করতেছে স্যার। বলো তাহলে নাই কি নাম হবে? স্যার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বাংলায়? বাংলায় স্যার সর্বনামের বিশেষণ। না নামবাচক। না, না 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 স্যার, স্যার ভালো হচ্ছে। সর্বনামের বিশেষণ নয়, স্যার সর্বনামকে বিশেষণ হিসেবে ব্যবহার। জি স্যার, সর্বনামকে বিশেষণ হিসেবে। সর্বনামের বিশেষণ হবে এমন, এইরকম যে তুমি করুণাময়, এই তুমিকে এবার মডিফাই করার জন্য করুণাময় এনেছি। অতএব এটা হচ্ছে সর্বনামের বিশেষণ। এই দুইটা জায়গার পার্থক্যটা বুঝতে হবে। একটা হচ্ছে সর্বনামের বিশেষণ, আরেকটা হচ্ছে সর্বনামকে বিশেষণ হিসেবে ব্যবহার। দেখো তো ধরতে ধরতে পারছো কিনা? জি স্যার। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে কিন্তু প্রোনাউনের বিশেষণ নয়, প্রোনাউনকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। ভঙ্গি দুইটা, ওখানে অব্যয়ের বিশেষণ আমি দেখিয়েছিলাম, আরেকটা হচ্ছে অব্যয় পদকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটাই পিল সুজে বাতি জলে মিটির মিটির, এটা কিন্তু অব্যয়ের বিশেষণ নয়, ওটা ক্রিয়ার বিশেষণ। কিন্তু অব্যয়কে ক্রিয়ার বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে, দেখো তো। জি স্যার, বুঝতে পারছি স্যার। খুব মানে একেবারে একটু নড়ে যে এমনি একদম তোমার মানে এমন সিজার, এটা বুঝছো, নড়ে চড়ে গেলে কিন্তু বিপদ, হয়তো এটা পঙ্গুত্ব বরণ করে ফেলতে পারে না। স্যার কার্ডিওভাস্কুলার সিজার। একেবারে কার্ডিওভাস্কুলার সিজার। তুমি দেখো, পরিচ্ছন্ন ধারণা তোমার হলেই তুমি এই আনন্দটা পাবে।
অন্যথায় ভাববা কি আরে এটা কি কয়, এলো পাগলামি করতে দেয় নাকি একা একা। তুমি তো এটা তোমরা তো ধরতে পারছো, ধরতে চাচ্ছো, বা ভালো করে তোমার বাঁচার তাগিদ আছে পরে, কিন্তু এইগুলো যখন আমরা আমাদের কাউকে কাউকে বোঝাতে যে বাদ দাও তো, এটা মাথায় ঢুকছে না পরে এটা, কারণ ওদের আর এখন এই দায় নাই, ও তো বোঝার দরকার কি, এত কঠিন জিনিস সামান্য একটু পার্থক্য বলে। স্যার কি সর্বনামের বিশেষণ, আবার সর্বনামকে বিশেষণ হিসেবে ব্যবহার মানেটা কি? এ, দেখছো কিরকম জায়গা, ওদের সর্বনামকে মডিফাই করেছে, সেটি সর্বনামের বিশেষণ, কিন্তু সর্বনামকে মডিফাই করার জন্য ব্যবহার করা হয়েছে, অতএব এটা সর্বনামকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে আমরা নাম দিয়েছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, বাংলায় তো আর ওরকম নাম নিতে পারছি না, কিন্তু সর্বনামের বিশেষণ কিন্তু বলা যাবে না, খেয়াল করছো? বলতে হবে সর্বনাম পদের বিশেষণ হিসেবে ব্যাপারটা হলো না? জি স্যার, বুঝতে পারছি। হুম। তাহলে আমরা এবার মন্দতে যাই, আবার দেখি কি হয়েছে ব্যাপারটা, দেখে বোধহয় বুঝতে পারবা যে প্রথমটায় বিশেষণ রূপে আছে, মন্দ কথা বলতে নেই, কথা বিশেষ্য, আর মন্দ বিশেষণ, সহজেই বোঝা যাচ্ছে। দ্বিতীয়টায় বলছে এখানে কি মন্দটা তুমি দেখবে। প্রশ্ন রাখলে ভালো হতো এটা, মানে এক্সপ্রেশনটা আর কি হয়নি, শেষে প্রশ্নটা রাখলে ভালো। যাক, সেটি আমাদের এখানে মানে বুঝতে খুব বেশি ঝামেলা করবে না, কিন্তু প্রকাশভঙ্গিতে একটু বাধা দিতে পারে, আমরা সেটি মনে করে নিচ্ছি যে ওটা প্রশ্নবোধকই আছে। তাহলে কি হলো এবার, দেখো ওটা বিশেষটা পরিণত হয়ে গেছে মন্দটা, তা যদি নাও রাখি তাতেও তাই। এখানে কি মন্দ তুমি দেখলে? মন্দকে এবার বিশেষ্য হিসেবে নেওয়া হয়েছে, আর কি এসেছে মন্দ বিশেষ্যের বিশেষণ। কি মন্দ মানে কেমন মন্দ, সেই অর্থে। দেখছো এবার মন্দর পরে কিন্তু আর কোনো বিশেষ্য পদ নাই, যার ফলে মন্দ নিজেই বিশেষ্যের অবস্থানে বসেছে। বোঝা যাচ্ছে এটা? দেখো, যদি বলা হতো এ এক বিরাট সত্য, এই উদাহরণ অবশ্য পরে আছে, আমরা সত্য নিয়ে যখন কথা বলবো তখন ওই উদাহরণ নিয়ে আসবো, তুই বুঝতে পারবে যে এইটা বিশেষণ এবং এটা বিশেষ্য। পূর্ণ, দেখো আমরা পূর্ণ প্রচেষ্টা সফল হোক, পূর্ণ অ্যাডজেক্টিভ, পুণ্যে মতি হোক, বিষয়ের দিকে নিয়ে গেছে পূর্ণকে, অতএব এটা বিশেষ্য হয়েছে ভাষা। এইভাবে এই জায়গাটা থেকে তোমাদের প্রশ্নটা অনেক বেশি আসবে, যে এক হচ্ছে তুমি ওর জন্মগতভাবে নাম বলতে পারবে না, ওকে কর্ম অনুযায়ী তোমার নাম বলতে হবে। দ্বিতীয়ত প্রশ্ন এমন হতে পারে নিচে কোন বাক্যটিতে আপন বিশেষ্য পদ হিসেবে কি ভালো বিশেষ্য পদ হিসেবে ব্যবহার করা হয়েছে, এমন ভাবে প্রশ্ন আসতে পারে। তখন তোমার বাক্য খুঁজে খুঁজে দেখতে হবে যে এই বাক্যে ভালো অ্যাডজেক্টিভ, এই বাক্যে অ্যাডজেক্টিভ, অতএব এই বাক্যে বিশেষণ, বিশেষ্য, অতএব এটা অ্যান্সার। তার মানে তোমার মুখস্থ কিন্তু কিছু থাকবে না, কিন্তু তোমার বোধটা তোমার মুখস্থ রাখতে হবে, যে আমি এইভাবে পরস্পর শব্দগুলোকে দেখে সেই শব্দের প্রেক্ষিতে আমি এই শব্দটির কোন ধরনের কর্ম সে সম্পাদন করছে সেটি আমি বুঝতে পারছি। চলো তাহলে এগুলো থেকে আরো পড়লে তোমাদের ব্যাপারটা আরো বেশি স্পষ্ট হবে। নিশীথ রাতে বাজছে বাঁশি, বোঝা যাচ্ছে রাত বিশেষ পদ, অতএব নিশীথ অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, এবার গভীর অ্যাডজেক্টিভ হয়েছে, নিশীথে রাত, নিশীথ দ্বারা এবার কেবল রাতকে বোঝাচ্ছে, অতএব বিশেষ্য পদ হয়েছে। ঠিক একইভাবে শীত, দেখো যে শীতকালে কুয়াশা পড়ে, আর শীতের সকালে, হ্যাঁ, এখানে এখানে আসলে বাংলায় যে ঘটনাটি ঘটেছে তাতে ওই শীতেরটা সম্বন্ধ পদ হয়েছে তো সকালের সাথে, শীতেরটাও আসলে ই হয় তোমার, আহ এই এই উপরের শীতকালে যেটা, শীতকালেটা শীতটা আলাদা হলে তো আলাদা হবে, এটি লেখাটা ঠিক হয়। এটা শীতকালে,
হুম, ওটা অ্যাডজেক্টিভ। আর শীতের সকালে যেটি হয়েছে, দেখো, আহ সম্পূর্ণটা, যে তুমি যদি বলো যে মর্নিং অফ উইন্টার, দেখো প্রিপজিশনের পরে কি বসে? নাউন। কোন বসে? নাউন। যদি তার পাশে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, কখন? যদি এই পাশে নাউন থাকে, তাই না? যেমন দি নেম অফ স্কুল হতে পারে, সেটি না হয় দি নেম অফ মাই স্কুল। এবার মাইটা ওখানে পসেসিভ কেস অ্যাডজেক্টিভের কাজ করে দেবে, ওদের স্কুলকে মডিফাই করে দিচ্ছে, নির্দিষ্টতা দান করছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে অ্যাডজেক্টিভের কাজ করবে এটা, মানে মাইটা। না, এটা কি, কি কি প্রোনাউন এটা, কি জানো এটা? পসেসিভ স্যার, পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রোনাউনের পসেসিভ কেস সেটি, কিন্তু প্রোনাউন তো আসলে আই, আই থেকে মাই এসেছে। কি জানো আই কে ওটা কি বলবো, কি কি প্রোনাউন? স্যার পার্সোনাল প্রোনাউন আই। হ্যাঁ, সেটা সেখান থেকে পসেসিভ কেস হয়েছে এটা, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। পসেসিভ কেস যে অ্যাডজেক্টিভের কাজ করে এটা বোধ করি তোমাদের জানা আছে। জি স্যার। স্যার এখানে শীতের সকাল, স্যার সকালটা কেমন শীতের? হ্যাঁ, তাই বলছি যে এটা ওই এমন ভঙ্গিতে আছে যে এটা অ্যাডজেক্টিভের কাজও করছে মনে হচ্ছে, কিন্তু আহ কিন্তু এখানে বাংলার এই এক্সপ্রেশনটা তুমি ধরার চেষ্টা করো। সেটি হচ্ছে মর্নিং অফ উইন্টার। ওইখানে দেখো, অফের পরে ওই উইন্টার যে নাউনের কাজ করছে। আর আর এটা শীতের সকালটা, সকালের ক্ষেত্রে পরিচিতিও দিচ্ছে, সকালের একটা পরিচিতি। স্যার বলছে যে এক্ষেত্রে যদি শীতকালের সকাল এভাবে যদি রাখা থাকতো। শীতকালের সকাল হলে শীত নিশ্চিত রূপে অ্যাডজেক্টিভে চলে যেত, ওই যে শীতকালে। তুমি যেহেতু কালের সকাল এটাকে নাউন হিসেবে নিতে যাচ্ছ, ঠিক সেইভাবেই শীতের সকালে শব্দটি এসেছে। তখন আর শীতটা কাউকে সরাসরি মডিফাই না করে ওর সাথে আহ সম্বন্ধপদ তো অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দেখো, রামের ভাই, রামের ভাই, বুঝছো আমি কোন জায়গায় যেতে চাচ্ছি বোঝার চেষ্টা করো। তাহলে রামেরটাকে তো আর তোমার ভাইয়ের অ্যাডজেক্টিভ মনে না হয়ে একটা পরিচিতি মনে হচ্ছে। ঠিক ওই সেন্সে এখানে শীতের শব্দটি এর সাথে সম্বন্ধ পদ এবং নাউনের মতো করে যুক্ত, তাই বলা হচ্ছে এখানে যে এটাই কিন্তু বিশেষ্য পদ ব্যবহার করা হয়েছে। স্যার এখানে তাহলে শীত আর সকাল দুইটাই বিশেষ্য? দুইটাই বিশেষ্য, হ্যাঁ। আর উপরে যে শীত কালে কুয়াশা পড়ে, কোন কাল, এবার এই শীত কিন্তু কালটাকে মডিফাই করেছে আলাদা হয়ে এসে। আর এখানে এই দুইটা আসলে বিশেষ্য, একটা শীতের ওই যে সম্বন্ধ পদের কারণে সেটি হয়েছে, বুঝছো? বলছি যে বিভক্তি যুক্ত হয়ে তো উম, সে বিশেষণ হিসেবে বসতে পারে না। কারণ ওই বিভক্তি যুক্ত হয়েছে মানে র এর এসেছে, তার মানে অফ প্রিপজিশন হয়েছে, তার মানে ওটা ওখানে আসলে নাউন হিসেবে বসেছে। জি স্যার, তাহলে স্যার ব্যাপারটা কি এরকম স্যার, সম্বন্ধ পদ মানে যদি থাকে তাহলে সেটা হচ্ছে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হবে? সম্বন্ধ পদ ওই শব্দের সাথে বিশেষ্য পদের মতন করেই ব্যবহৃত হয়েছে, জি ব্যবহৃত স্যার। হয়। জি যেমন স্যার। এই যে রামের ভাই, তুমি এটাকে আসলে সম্বন্ধ পদ বলবা, তুমি কিন্তু একে বিশেষণ বলতে পারবা না, এবং এটা বিশেষ্য পদ। এবং তোমার শীতের বিধায় তুমি সকালটাকে কেমন সকাল, শীত, এই অর্থে যে তুমি ব্যাখ্যা করতে পারছো বিধায় তোমার কাছে অ্যাডজেক্টিভ মনে হচ্ছে। এই জায়গাটায় একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে ভিতরে। কিন্তু রামের ভাই যখন বলছি, খেয়াল করছো? জি স্যার, এখন ক্লিয়ার হয়ে গেছে স্যার রামের ভাইয়ের পরে। হ্যাঁ, এই জন্য বললাম যে ওই জায়গায় এই যে সূক্ষ্ম জায়গাটি আছে। এখন রামের ভাই তুমি যে অর্থে ব্যবহার করতে পারছো, সেই অর্থে আবার যদি বলো আমার ভাই, তখন আবার দ্বন্দ্বটা তৈরি হয়ে যাবে। খেয়াল করো, আমার ভাই মানে কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার, কারণ পজিটিভ কেস। জি স্যার। এবার তুমি যদি এবার বলো যে স্যার আমি রামের ভাইকে অফ রাম বলবো না, ব্রাদার অফ রাম না বলে বলবো রামস ব্রাদার, তাহলে আবার
দ্বন্দ্ব আছে। এখন যেহেতু দুই দিকে যাওয়া যায়, তাই বললাম যে এখানে বিশেষণের একটা জায়গা আছে, তবে এটাই বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে সেটিও বোঝে। কি রামস ব্রাদার তো বলা যায়, তাই না? জি স্যার, বলা যায় স্যার। যেহেতু আমার ভাই, আমি মাই ব্রাদার বলছি অথবা ব্রাদার অফ মাইন বলছি, দুইটাই যদি বলতে পারি, তাহলে উইন্টার মর্নিং বলা যেতে পারে, আবার মর্নিং অফ উইন্টার বলা যেতে পারে। কিন্তু বলছি এই এক্সপ্রেশনটাকে আমাকে বলতে হচ্ছে মর্নিং অফ উইন্টার, উপরের এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে উইন্টার সেশন, উইন্টার সিজন। বুঝছো? তখন ওই সিজনটাকে উইন্টার মডিফাই করে ফেলছে, আর এখানে ওটা নাউন হিসেবে, পজিটিভ কেস হিসেবে বসছে, তবে এখানে আমরা মোটামুটি নাউন হিসেবে ধরে নিই। বেশ একটু মানে আছে, ব্যাপারটা ঘোলাটে আছে একটু, কিন্তু তোমাকে এই ক্ষেত্রে বিশেষ্য পদ হিসেবে ব্যবহার করা যায়, আমরা সেটি দেখাচ্ছি আর কি। সত্য নিয়ে তো দেখো যে কথা আছে, বোধহয় বুঝতে কোনো সমস্যা নেই। সত্য পথে থেকে সত্য কথা বলো বলছে, দুটোই অ্যাডজেক্টিভ। আর এ এক বিরাট সত্য বলছে, এবার বিরাট অ্যাডজেক্টিভ, সত্যটা হচ্ছে নাউন, মানে বিশেষ্য পদ আর কি। ওই নাউন অ্যাডজেক্টিভ দাও বললেই হচ্ছে, এখন আর সমস্যা নেই। তাহলে একই রকম হলেও আমরা তাকে ব্যবহার করলাম ভিন্নভাবে, না? আমরা একটা বিষয় বুঝছি, যে বিশেষণ এখানে যেহেতু অন্যান্য পদ ও বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে, বা বিশেষণকে অন্য পদ হিসেবে ব্যবহার করা যায় প্রয়োগের কারণে, ফলে এখানে আমাদের একটু পড়াশোনাটা কিছুটা মানে ক্যালকুলেটিভ হচ্ছে। আমরা কিন্তু মুখস্থ থেকে জন্ম দেখে আমরা তাকে বলতে পারছি না, কিন্তু বলছি মুখস্থ রাখার কথা, সেটি হচ্ছে দেবে বোঝানো হলো বিবেচনার জায়গাটা, বিচারের জায়গাটা যেন তোমার এইরকম ভাবেই পরিচ্ছন্ন থাকতে হয়, থাকে, তাহলে তোমার যে টাইপেরই প্রশ্ন হোক না কেন সেটি পারবে। আর যে বাক্যগুলো দেওয়া আছে ঘুরে ফিরে এগুলো পরীক্ষায় আসে, কারোর বুঝতে কষ্ট হলে বাক্যগুলো মনে রাখতে পারলে মোটামুটি বেঁচে যাওয়া যাবে বলে আশা করা যায়। ঠিক আছে, ক্রিয়াপদের দিকে আমরা একটু যাই তাহলে নাকি? অল্প একটু জি স্যার। তোমাদের কি ক্রিয়া জানা আছে? আমরা অল্প একটু সময় নিই, আমরা শেষ করে দেবো 12টার দিকেই, অল্প একটু দেরি যাবে। দেখো, বলা হচ্ছে যে ক্রিয়া তো তোমরা আগের দিনেই তোমাদের বলা হয়েছিল, যে কেবল ইংরেজিতে যে ভার্বটা দেখো, ওর বাংলাটাকে সরাসরি যদি ব্যবহার করে দেওয়া হয় বাক্যে, তাহলে সেটাকে ক্রিয়া বলা যাবে না। কি বলতে হবে মনে আছে? স্যার, বিশেষ্য। অথবা, স্যার, ক্রিয়াজাত বিশেষ্য। হ্যাঁ, অথবা বিশেষণ, জি স্যার, বিশেষ্য। বিশেষ্য অথবা বিশেষণ। আর ক্রিয়া কখন হবে? হচ্ছে কর্তা এবং কাল অনুযায়ী যাকে ব্যবহার করা হবে, এই যে নিচে লিখে দিয়েছি, কর্তা এবং কাল অনুযায়ী যাকে ব্যবহার করা হবে সেটি তোমার ক্রিয়াপদ। ঠিক আছে, বাংলায় কিন্তু এই কথাটা আহ তোমাকে মাথায় রাখতে হবে। এবং বাংলায় যে অর্থে ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে, ইংরেজিতে সবসময় সেই অর্থের রূপের পরিবর্তন ঘটে না, কারণ ইংরেজিতে তো প্রেজেন্ট টেন্সে বিশেষ করে যা ক্রিয়া আছে তাই বসে যায়। কিন্তু বাংলার ক্ষেত্রে ক্রিয়াপদ লেখার ক্ষেত্রে নানা ধরনের গণ ব্যবহার করা হয়, রূপান্তর তৈরি হয়, আমরা তার মাধ্যমে ক্রিয়াপদের একটা সর্টিং, বিভাজনও করে থাকি। তাহলে আমরা ক্রিয়াপদ প্রথমত চিনলাম এভাবে, যে করা, এগুলো তো সংজ্ঞার ভিতরে আছে, যা দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা আছে। আর এখানে আরেকবার আমরা জানলাম যে কর্তার সাথে সম্পর্ক রেখে ক্রিয়াপদের একটা রূপান্তর ঘটে যায়। সেক্ষেত্রে কর্তা অনুযায়ী ক্রিয়াপদে বিভক্তিও যুক্ত হতে পারে বা হবে, সেটাই। যেমন আমি যাই বলছি, তাহলে আমি অনুযায়ী রশ্মি তৈরি হচ্ছে, কিন্তু গো মানে তো যাওয়া, আই গো মানে আমি যাওয়া, মানে এটা তো আর বাংলা বলতে পারছি না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে
কর্তা অনুযায়ী রূপ পরিগ্রহ করবে এবং কর্তা অনুযায়ী ক্রিয়ার সাথে বাংলার যে নামের বানান, বাংলার বানানটা তৈরি হবে সেটি কর্তার সাথে সঙ্গতি রেখে বিভক্তি যুক্ত হবে, এবং ক্রিয়াপদ তখনই হবে যখন ইংরেজি অর্থের সাথে ওই বিভক্তি যুক্ত হয়ে নতুন একটা রূপ পরিগ্রহ করে বা তৈরি হয় আর কি। এই দেখো তো, সে আমার ভাই এই ক্রিয়াপদ আছে। স্যার এখানে সে আমার ভাই হয় হবে। ওই যে হি ইজ মাই ব্রাদার, ইজটা, তার মানে তুমি দেখছো অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো যখনই মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন বুঝতে হবে যে এটা অনুক্ত ক্রিয়ার উদাহরণ। দেখো, ওই যে হয় আছে, তাহলে সে খুব ভালো। অনুক্ত ক্রিয়া কি? যেটাকে উক্ত করা হয়নি, সে হয় খুব ভালো। যে ক্রিয়াকে উক্ত করা হয়নি এটি হচ্ছে অনুক্ত ক্রিয়া। অতএব তুমি বুঝতে পারছো যে বাক্যে নিশ্চিত রূপে ক্রিয়াপদ থাকবে। এই দেখো, আমি একটা বাক্য লিখেছি, খেয়াল করো। আমি এই বানানটা এইরকম ভাবে লেখা মোটে দেখি না বলতে চলে। দেখো তো, তোমরা একটু ভাবো তো, যে যে কোনো একটি, এইভাবে কি এটাকে বলা যায় আলাদা করে? এটা কি কোনো অর্থবহ কিছু হয়? তোমরা যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এখানে থেকে থাকো, দেখবা যে প্রশ্নে এটা লেখা থাকে যে আলাদা কোনো আলাদা, মানে এটা কি দিতে চাচ্ছে, কি এটা অর্থটা কি দাঁড়ায়? যে কোনোর ইংরেজি তো একটা শব্দ এনি, তা ওটাকে দুইটা শব্দে লেখার কি কারণ আছে? এটা কি বুঝতে পেরেছো? স্যার যেটাকে যদি আমরা আলাদা লিখি তাহলে তো সেটাকে পার্সন বোঝায় না। হ্যাঁ, ওটা তো কিছু করা যায় না। ওটা তাহলে তো, স্যার ক্রিয়াপদ তো পার্সন কিভাবে হয়? তাহলে তো স্যার ওটা ভ্যালিডই না। হ্যাঁ ওটা তো ভ্যালিড না কোনো ভাবে, তো ইংরেজি কোনো অর্থও দেয় না ইংরেজিতে। এটা কিভাবে দেবে? যে হতে পারে যে কোনোদিন যায়, এমন কথা হতে পারে। যে কোনো কাজ করেনি, যে মানে সে আর কি। এটা তো তাই, তাই না? জি স্যার। তা আমি দেখি ওখানে লেখা বা যে কোনো, যে কোনো পাঁচ চারটি বছর উত্তর দাও, আমি অবাক হয়ে যাই, এটা কি রে বাবা! এবং এটা চলছে, কিন্তু খেয়াল করো এটা চলছে। এই যে আমার নিজেরই এখানে একটা এই যে হয়েছে, ক্রিয়াপদ ছাড়া কোন বাক্য হতে পারে না, না এটা হবে কি কোনো বাক্য হতে পারে না। আমার এটা লেখায় ভুল হয়েছে প্রয়োগে, কিন্তু সেন্সে তো পরিচ্ছন্নতা আছে। আমি বলছি যে বাবা হোক প্রয়োগ ভুল, কিন্তু তোমার সেন্সের পরিচ্ছন্নতা যদি থাকে তাহলে ভালো। কিন্তু সেন্সের পরিচ্ছন্নতা থাকলেই তো ওটা প্রয়োগেও ঠিক হতে হয়, ঠিক হয়ে যায়। এবং না হলে একজন বললেও সহজে সেটি বোঝা যায় যে না, আমার এটা আসলে, প্রয়োগে ভুল হয়েছে, এটা ঠিকই আছে, এটা জানতাম কিন্তু প্রয়োগটা এখানে করতে পারিনি, খেয়ালই হয়নি, কারণ ওটা একটা ওই যে অনেক দিন ধরে চলা ঘটনা। এই যে কোনো কথাটা এটা ঠিক করতে যে কি যন্ত্রণা হয়, মানে লেখা দেখি মানেই যে কোনো কি কারণে এটা আলাদা লেখে, কি অর্থ দিতে চায়, বলে কেন এনি ফাইভ, এই যে দুইটা ওয়ার্ড। খেয়াল করে একদিন একজন আমার সাথে তর্ক করতেছে, বলছে এনি ফাইভ, এই যে দুইটা ওয়ার্ড। আরে ভাই, এনি ফাইভ তো ফাইভ আছে যে কোনো পাঁচটি, তাতে যে কোনো কথা আলাদা কেন হবে? আমি এটার কোনো কারণ বুঝছি না। ধরতে পারছো বিষয়টা? জি স্যার বুঝতে পারছি, ইংলিশে ওয়ার্ড একটা, বাংলায় কেন দুইটা হবে? এরকম শর্ত নিয়ে যদি এগোই তাহলে কখনো কখনো ওটা মানা নাও হতে পারে, এমন অনেক শব্দ আছে ইংরেজিতে। আমি উদাহরণ বলতে পারছি না, যা বাংলায় এসে দুইটা পার্ট ধারণ করে ফেলে, কিন্তু সেখানে সেটি অর্থবহ হয়। তাই সেটাকে একসাথে লিখলে অর্থ হয় না, কিন্তু এইটা তো তা না। এটা একেবারে নিশ্চিত রূপে একটা শব্দ হবে যে কোনো। এখন যদি কেউ ভাবে যে ঠিক আছে আমি কোন আর টি আলাদা করে লিখবো, কোনটি তুমি চাও,
হুইচ ডু ইউ ওয়ান্ট, বা কোন কলমটি তুমি চাও। এবার বলে কলম তো আছে, কলমের সাথে আমি টি নিয়েছি, অতএব কোন লিখে টিও লিখবো আলাদা করে। কোনটি তুমি চাও, এরা তাই লিখতে চাইবে বোধহয়, বুঝছে, এই গ্রুপটা আছে না, এরা কবে এই জায়গায় কোন লিখবে আর এনে টি লিখবে। মানে কোনটি তুমি চাও, বলে কোনটি তুমি চাও মানে কোন চা তুমি চাও। আচ্ছা, ভাষার এই জায়গাগুলোতে কত মজা। শোনো, একজনের পড়াটা তখন পরিচ্ছন্ন হতে পারে যখন তার ভাষা বোধটা সুন্দর থাকবে। আমার এই কথাটা কি বুঝতে পারলা? জি স্যার। তোমার ভাষা বোধ যদি পরিচ্ছন্ন না থাকে তাহলে তুমি যা পড়বে তো ভুল বুঝবে, উল্টা পাল্টা ব্যাখ্যা। 2014 সালে ঢাকা ইউনিভার্সিটির MBA এর একটা স্টুডেন্ট, কোন সাবজেক্টে, মার্কেটিং এ পড়তে বোধ হয়, আমি একটা চরম বেশি কথা বলছিলাম, তারপর থেকে আর কোনদিন কথা হয় নাই, ওই কথাতেই শেষ। এটি হচ্ছে, কারেন্ট ছিল না সারাদিন, সারা দিন এবং রাত 10টা পর্যন্ত হলে, তো 10টা সাড়ে 10টার দিকে কারেন্ট আসছে এক বিল্ডিং এ। এই সময় কারেন্ট আসা দেখে আমার এক বন্ধু সাউন্ড করছে, এক সহপাঠী বন্ধু, যে ক্ষুধার্ত কালে ভদ্রে অপরের খাওয়া দেখে শান্তি পায়। এখন এই বাক্যের অর্থ নাকি ক্ষুধার্ত কখনোই কারোর খাওয়া দেখে শান্তি পায় না, এই বাক্যের অর্থটা নাকি কালে ভদ্রে মানে হচ্ছে কখনোই না। কও কি কবুতরে আর। তখন আমি বললাম যে এই সমস্যাটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় মাধ্যমটা ইউনিভার্সিটিতেও ইংরেজি হচ্ছে, এর মতন আর খারাপ কি থাকবে। এই কারণে ভাষা বোধের ক্ষেত্রে ব্যক্তির এই অপরিচ্ছন্নতা এখন দায়টা তোমার না। তো তুমি MBA কমপ্লিট করে ফেলেছো, এরপরে কালে ভদ্রে শব্দের অর্থ তোমার কাছে আসছে কখনোই না, এরপরে আর কিছু থাকে বলো? কালে ভদ্রে মানে কি? মাঝে মাঝে, অর্থাৎ ক্ষুধার্ত এখন আরেকজনের খাওয়া দেখে শান্তি পাচ্ছে কি ভেবে, খাও তো কি ভেবে, কইতে পারবো না। স্যার হয়তো সেও পেতে পারে। হ্যাঁ সেইটাই, তুমি একটা লাইনে খেতে বসছো, চরম ক্ষুধার্ত, ওই মাথা থেকে দেয়া শুরু হয়েছে, তুমি কি ভাববা, এরা কই যে চলে আসছে খাবার, ভাববা কিনা এটা? জি স্যার। তাহলে এটাই বাবা, এটা নর্মাল একটা কেস। ওই বিল্ডিং এ কারেন্ট আসছে, আমরা কারেন্ট পাচ্ছি না, ওই তাই তো, কারেন্ট আসছে তো, তবে তো আসবে একটু পরে আমাদের, এই হচ্ছে চিন্তা। আরে সাথে সাথে এই ছেলেটা ঝগড়া বাঁধালো, তর্ক বাঁধালো, আর বুঝতেই তো ঝগড়া তর্ক বাঁধালে আর কি করার আছে। বলদ যে তারে বোঝানোর চেষ্টা না করি, অন্তত সে বলদ এটুকু তারে বোঝায় যে বেটা তুই বলদ। তারপরে কি দেখলাম কি, যার কথা বার্তা কয় না, এক কথা সম্পর্ক শেষ। তখন আমি বললাম যে সম্পর্ক আসলে কখনোই ছিল না, খালি অভিনয় ছিল। আচ্ছা, তো এই যে কোনো, এই শব্দগুলোকে এভাবে ভাববা। আমি বলতে চাচ্ছি ভাষা বোধে যখন পরিচ্ছন্নতা থাকবে, তখন কোন জায়গায় কি বিশ্লেষণ অন্যরা কেন করছে তুমি নিজেও ধরে ফেলতে পারবে, যে এই ঘটনাটা কেন ঘটালো। তাহলে আমরা ক্রিয়াপদের প্রকারভেদ নিয়ে আবার কথা বলছি, যে দুই ভাবে ভাব প্রকাশের দিক থেকে একটা সমাপিকা, তোমরা এটা জানো, কি জানো এর ইংরেজি? ফাইনিট নন ফাইনিট। ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বলতে সম্পূর্ণ অর্থ পরিপূর্ণ করে দেবে বাক্যের, মানে জানার যে একটা অপূর্ণতা নিবৃত্তি করবে ওখানে, অর্থ সমাপন করবে, তাই সমাপিকা ক্রিয়া। আর ওইখানে পুরোপুরু হয়েছে, এটা পুরোপুরি হবে। আর অসমাপিকা তো বুঝতে পেরেছো যে সম্পূর্ণ করবে না, অর্থ, অর্থ পুরোপুরি এখানে আসে, জানার আকাঙ্ক্ষাটা ওই জায়গায় রয়ে যায়, এইভাবেই কথা বলা হয় সাধারণত। তবে আমি বলছি যে জানার আকাঙ্ক্ষা রয়ে যাওয়া অপেক্ষা অর্থের অসম্পূর্ণতা রয়ে যায় ওই বাক্যের, তাহলে সেটি ভালো হয়।
কারণ জানার আকাঙ্ক্ষা নিবৃত্ত করা বেশ কঠিন। প্রভাতে সূর্য উঠলে তুমি বলছো আমার জানার আকাঙ্ক্ষা আছে কি হয়। তা আমি বললাম যে প্রভাতে সূর্য উঠলে ময়ূর নৃত্য করে। আর বলছি এবার আমার জানার আকাঙ্ক্ষা আছে সূর্য না উঠলে ময়ূর কি করে। তো জানার আকাঙ্ক্ষার কোনো শেষ আছে? না স্যার, শেষ নেই তো স্যার, জানার তো শেষ। অতএব ওই জানার আকাঙ্ক্ষা যে বাক্যটা ব্যবহার করা হয়েছে এখানে, ওই সংজ্ঞাকে আমি গ্রহণ করতে পারি না। কথা বুঝছো? আমি গ্রহণ করি অর্থের অপূর্ণতা আছে ওই বাক্যটায়। ওই বাক্যটা পরিপূর্ণ অর্থটা দিতে পারে না। তাহলে তুমি বাক্যের ভিতরে থাকছো। যখন তুমি বলছো যে জানার আকাঙ্ক্ষা রয়ে যাবে, জানার আকাঙ্ক্ষা থাকবে না, তখন আমি বলবো যে অত আসলে শেষ হয় না কোনো সময়। যদি এই সংখ্যা দাও তাহলে তো সবই পৃথিবীতে অসমাপ্তিকা ক্রিয়া। আচ্ছা, আমি যা কইলাম এটা কি বেশি পাগলামি করা হলো আমার একটু বলো তো? না স্যার, ঠিক আছে। কেন? আজকে ওই যে উন্মাদরা আছে না, উন্মাদ বুঝো? স্যার পাগল। আরে না, উন্মাদ মানে পাগল না। উন্মাদ মানে তো তারা উন্মুক্ততে মাস্টার্স করবে। স্যার। তা ওনারা আসছেন, বয়সী লোকজন তো, আমরা বেশ মজা টজা করে পড়াই। এখন ওই স্বরধ্বনি পড়াতে যে স্বরধ্বনির বিভাজন টনিটা সেটা তো দেখাতে যে বললাম যে এই যে আপনারা যে আগে থেকে শুনে এসেছেন প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি একটা অধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। আচ্ছা, এই সাহায্যে শব্দটা এর সাথে যায় না আসলে। জানি না কবে থেকে কারা শুরু করছে যে সাহায্যে উচ্চারিত হয়। সেটা কেন? ওই অটা তো এখানে উচ্চারণে কোনো সাহায্য করছে না। ও এমনি উচ্চারণ করতে যে চলে আসছে। তার মানে শব্দটা হবে হলো অসহযোগে উচ্চারিত হয়। আমার এই কথাটা বুঝতে পারলে কিনা? এখানে তো সাহায্য কথাটির কোনো কারণই নাই। কারণ ক উচ্চারণ করতে তো অ এর কোনো সাহায্য লাগে না। বলতো অ কি ওখানে কোনো সাহায্য করছে? না স্যার, শুধু সাথে আছে। ও তো সাথে উঠে আসছে, মানে ক আমার সাথে একটা অ হয়ে যাচ্ছে, তো সাহায্য করার কিছু না তো এখানে। তুমি বলো প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটা অধ্বনি উচ্চারিত হয়ে যায়। তুমি অযথা অ এর সাহায্য নিতে যাচ্ছ কেন? এটা মানে কোন সেন্সে বললা এটা? বলো আমি ঠিক কইছি কিনা। মানে এই জায়গাটায় যাওয়ার মানে হচ্ছে শব্দের প্রয়োগ যেটা, এবং ও যা বলতে চায়, আমি ও দিয়ে যা বলতে চাই সেটা পরিচ্ছন্ন ধারণা থাকা। হয়তো অধ্বনি। এবার ওই ছোট ভাই ছিল একটা, ও স্কুলের শিক্ষক, বাংলায় অনার্স করেছে, মাস্টার্সে ভর্তি হবে, ও একটা স্কুলের শিক্ষক, ওই ইবতেদায়ী মাদ্রাসায়। তা ও বলছে স্বরধ্বনির সংজ্ঞায় বলছে যে যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়। আমি বলছি, এই তো এই সংজ্ঞা শিখে আসছো সারা জীবন। এইটা কখনো সম্ভব যে কোনো ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়? কোনো একটা অ এর ক্ষমতা আছে ওরা যদি কেউ মুখ দিয়ে না বলে ও নিজে নিজে উচ্চারিত হতে পারে? এই সংজ্ঞাটা কেন দিই? এই সংজ্ঞাটা যে বইতে চলছে, ওই বইতে যে এটা ঠিক মতন লেখে নাই ওটা, এই কথাটা বলতে পারো না? যে ধ্বনি উচ্চারণ করার জন্য আর কোনো ধ্বনির সহযোগিতা লাগে না বা কোনো সহযোগ নাই, সেটি কও। উচ্চারণ তো তুমিই করবে। এখন এইসব সংজ্ঞা টঙ্কা তুমি একটু পরিচ্ছন্নভাবে যদি গ্রহণ করো, তাতে হচ্ছে কি, তোমার বোধের জায়গাটায় পরিচ্ছন্নতা আসছে, কিন্তু আগে যে একটা ভূগোল বোঝানো টাইপের লেখা হয়েছে ওইগুলো একটু মারা পড়ে যাচ্ছে। দেখো তুমি এই যে যে যা বললাম তোমার প্রতিষ্ঠিত সংজ্ঞাগুলো কি টেকার কোনো সুযোগ আছে? আমাকে একটু বলো তো। তুমি ঘটনাটাকে সুন্দর করে শুধু বলনি কেন? তখন এই ভাবনাটা তোমার পরিচ্ছন্নভাবে আসেনি কেন যে না, কোনো সাহায্যে উচ্চারিত হচ্ছে না, সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে এটাও কথা নয়। কথাটা হচ্ছে ওটা ওর সাথে উচ্চারিত হয়ে যায় করতে গেলেই।
ও তো কোনো সাহায্য সহযোগিতা কিছু করছে না এখানে। ও বরঞ্চ এসে একটা সম্পর্ক তৈরি করে। আমি বলছি যে কোন জায়গাটায় একটা তার ছিঁড়ে গেছে বোধহয়, বুঝতে পারছো আমার? জি স্যার। স্যার যদি আমরা এইটাকে এভাবে বলি, বাঘকে জানার আকাঙ্ক্ষা, তখন কি স্যার ঠিক হবে? হ্যাঁ, তাহলে মোটামুটি তুমি বাঁচালে কিছুটা ওই বাক্যে। হ্যাঁ, কিন্তু আমি বলছি অর্থের অপূর্ণতা। আর তুমি সেই অর্থের অপূর্ণতার মাধ্যমে আমি যেভাবে সীমাবদ্ধ করেছি, সেই সীমাবদ্ধতা আনার জন্য তুমি আনছো ওই বাক্যে জানা রাখা। তাহলে আর আমার পরের বাক্য নিয়ে টানাটানি করার কোনো কারণ নাই। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গাগুলো একটু পরিচ্ছন্ন করব। পরিপূর্ণ অর্থ হচ্ছে প্রভাতে সূর্য উঠলে ময়ূর নৃত্য করে, এভাবে আমরা সমাপিকা অসমাপিকা নিয়ে গেলাম। ক্রিয়াপদের আর এক ধরনের ভাব প্রকাশের দিক থেকে আছে। এবার কর্মপদের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে তিন ভাগে। এখানে আহ নিচের তিনটা আরো ভাব প্রকাশের ভিত্তিতে এইভাবে বলা হয়। আমরা এই ছয় প্রকার ক্রিয়া, যে অকর্মক, সকর্মক, দ্বিকর্মক, এগুলো খুব কঠিন না, কিন্তু একটু এর ভেতরে একটু ব্যাখ্যা আছে। আমরা একটু কথা বলবো অকর্মক সকর্মকের মধ্যে। এটা হচ্ছে, দেখো সে দেখে, এই এই জায়গাটায় কিন্তু কর্মপদের উপস্থিতি নাই, তাই না? জি স্যার। কিন্তু দেখো তো, কর্মপদ ছাড়া কি এই ক্রিয়াটা হতে পারে? স্যার হতে পারে। আর দেখে মানে তো কিছু না কিছু দেখে। জি স্যার। তার মানে কর্মপদ তো নিশ্চিত রূপে আছে। স্যার বাক্যে উল্লেখ নেই। হ্যাঁ, খেয়াল করতো? বলছি আরো সূক্ষ্ম বিশ্লেষণে এই সব শব্দকে অকর্মক ক্রিয়া বলা হয়নি, কিন্তু সে যায়। এইবার কি কর্মপদ আছে বা দরকার আছে? কর্মপদ নেই, দরকারও নেই। দরকারও নাই। এইটাই হচ্ছে অকর্মক ক্রিয়া। কিন্তু সে দেখে এখানে নিশ্চিত রূপে কর্মপদ আছে, বলছে কেন? জানে বেটা, কিছু না থাকলেও দেখবে কি? ধরতে পারতো ঘটনাটা কোন জায়গায় গেছি? জি স্যার, বুঝতে বলছে সে পারছি। খায়, বলছে কি কি খায়, কি মানে কি খাবে? কিছু না থাকলে কিছু খেতে পারে? তার মানে কর্ম এখানে আছে। সুতরাং এগুলোকে অকর্মক ক্রিয়া বলছি আমরা শুধু এটুকুর ভিত্তিতে যে ওখানে কর্মের উপস্থিতিটা দেখানো হয়। কর্ম নেই এই কথা কিন্তু বলা যাচ্ছে না। যদিও ব্যাকরণে এই আলোচনাগুলো নাই। আমি কোন জায়গায় গেছি খেয়াল করছো? কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি যে কর্মপদ পাওয়া যায় যা এখানে অনুপস্থিত, তাই দেখে অকর্মক ক্রিয়া কর্মপদ পাওয়া যায় কিন্তু। তার মানে এগুলোকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারবো না জন্মগতভাবে, ব্যবহারগত ভাবে বলবো এখানে যেহেতু কর্মের উপস্থিতি নাই, তাই এরা অকর্মক ক্রিয়া। খেয়াল করছো? জি স্যার। তার মানে গো কিন্তু একেবারে জন্মগত ভাবেই এবং কর্মগত ভাবেই অকর্মক ক্রিয়া। ব্যাপারটা ধরতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তোমরা বোধহয় একটা সম্পর্ক তৈরি করতে পারবে। আমি যে টুক তোমাদের এখন দিলাম বা বললাম তার ভিত্তিতে তোমরা কি একটা ভয়েস চেঞ্জ করতে, যে এরকম একটা জায়গা শুনেছো না, যে ইজ গোয়িং টু একটা মডাল, অর্থাৎ বিভার প্লাস গোয়িং টু, অর্থাৎ শ্যাল শুড উইল উড ক্যান কুড এর মতন। যেমন হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, কি হবে? প্যাসিভ ভয়েস কি হবে?
যারা ইংরেজিতে একটু ভালো আছো বলে মনে হয় যে, জানি তো, তাও তো দেখি। এটা কি আবার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে পারবো? বাক্যটা স্যার আবার রিপিট করে। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, পারবা? স্যার কন্টিনিউয়াস টেন্সে হবে না? কন্টিনিউয়াস টেন্সে হবে না বলে কি, এইটা কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে না, কারণ হচ্ছে বলছে যে ইজ গোয়িং টু একটা মডাল তোমাদের কাছে, স্যারেরা এই কথা বলে থাকেন যে ইজ গোয়িং টু থাকলে ওটাকে নিয়ে নিতে হবে এবং ওর পরের ভার্বটা হচ্ছে ওই সেন্টেন্সের মূল ভার্ব হিসেবে ধরবে। তা পরের ভার্বটা মূল ভার্ব হিসেবে ধরবো, তাই বাংলা করলে তো কন্টিনিউয়াস টেন্স করি, যে সে একটি দোকান খুলতে যাচ্ছে। ওপেন তো টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হয়েছে এবং অসমাপিকা ক্রিয়া, তে বিভক্তি আছে তাই টু প্লাস ভার্ব দিয়েছি। তাহলে প্যাসিভ ভয়েস করা যাবে না কেন? বলছে ওই যে গো ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে তো অবজেক্ট থাকে না, প্রথমত এটা কথা। ঠিক, এরপরে অবজেক্ট থাকে না বলেই এই গো কে এখানে মডাল হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য ইজ গোয়িং টুর কোনো সেন্স নাই। খেয়াল করছো? স্যার তাহলে কি এটা এভাবে হবে, এ শপ ইজ গোয়িং টু ওপেন্ড বাই হিম? গোয়িং টু বি, গোয়িং টু বি গোয়িং টু বি। ওপেন্ড। ওই যে ক্যান কুড উইল উড শ্যাল শুড এর মতন মডালের পরে একটা বি বসাতে হবে, আর কিছু না। কিন্তু আমি তোমাকে এখন বুঝালাম বা বলতে চাইলাম যে তুমি তো এটাকে শুধু মডাল হিসেবেই টুর পরে বি বসিয়ে করছো, কিন্তু কেন করছো সেটা তোমার কাছে কি মনে হয়নি কখনো যে এটা তো কন্টিনিউয়াস টেন্স স্যার, এটাকে কেন আপনি মডাল হিসেবে নিলেন? লজিকটা কি, কোন কারণে আপনি এটাকে মডাল হিসেবে নিতে গেলেন? কারণ গো দিয়ে কখনোই ওইটা ভয়েস করা যায় না, কারণ গো সারা জীবনই ইন্ট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। পরে কর্ম কখনোই বসানো যায় না, আর যার কর্ম নাই তার প্যাসিভ ভয়েস করা যাবে না। অতএব ওখানে ইজ গোয়িং টু টাকে মডাল হিসেবে ধরে ওপেন কে ভার্ব হিসেবে নিয়ে মডালের পরে বি বসিয়ে যেমন মডালকে প্যাসিভ করা হয়, এখানে তাই করা হচ্ছে। এই যে যে কারণ তোমারে কইলাম, এই কারণটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই কারণের ব্যাখ্যা কি আগে শুনেছো? না স্যার, আজকে প্রথম শুনলাম। হ্যাঁ, আজকেই প্রথম শুনলা, কারণ আমিও কোনোদিনও কোনো জায়গায় শুনি নাই। স্যার আপনার কাছে স্যার যেটা নিত্য, সবসময় নিত্য নতুন কিছু শুনি, এখানে অ্যানালাইসিস, মানে অ্যানালাইসিস করে সবকিছু মানে পড়তেছি হ্যাঁ, আমরা। এরকম না? অ্যানালাইসিসের জায়গাটা তো এইটা, কারণ ভাষা বোধটা এরকম। ভাষায় যখন তোমার এই জায়গাটা আসবে, তুমি যখন রিলেশন তৈরি করতে পারবে, তখন দেখবা যে হচ্ছে। দেখো, আমি ওই যে শন পাপড়ি আছে না, শন পাপড়ি যেটা, হ্যাঁ, এটা এক দোকানদারের কাছে কালকে কিনছি। তা বললাম কত দাম, আমার কলিগ আছে সাথে একজন, ওনারা ওটা কিনে দেবো। তা ও বলছে 45 টাকা দাম হচ্ছে। ঠিক আছে, 100 টাকার নোট দিলাম, এখন ও আমাকে 65 টাকা ফেরত দিয়েছে। দেখো, 65 টাকা ফেরত দেওয়ার সাথে সাথে আমি বললাম এই কি করছেন, মানে বেশি দিচ্ছেন না ভুল রাখছেন? কি বুঝলা? এখন বলে টলে ভাবলাম যে ওই দোকানদার এই কথা আসলে কি বুঝলে। বেশি দিচ্ছে মানে তো ভুল দেওয়া এখানে, আর ভুল রাখছেন মানে হচ্ছে দাম জানা তার থেকে বেশি সে চেয়ে 45 টাকা রাখতে চাচ্ছে। অর্থাৎ ও আসলে আমাকে হয়তো এমন হতে পারে যে 35 টাকার জিনিস দিয়েছে, খেয়াল করছো, তাই 65 টাকা আমাকে ব্যাক করছে, কিন্তু ও আমার কাছে দাম চেয়ে নিয়েছে 45 টাকা, কিন্তু টাকা রাখার সময় তার সেটি খেয়াল নাই। কথা কি বুঝতে পারলা কিনা? হ্যাঁ স্যার, এরকম হইতো। মানে আমি সামান্য একটু সময়ের ভিতরে আমার
ধরতে পারছো? মানে এত বিষয়গুলো মাথার ভিতরে ভেবে, এবং সাউন্ডও হয়েছে তার। এখন পরে সাউন্ড করে ভাবলাম যে দোকানদার তো কিন্তু বুঝলো না আওয়াজ ওটা। ওই যে এই জন্য তো বললাম যে তার একটা সিরে গেছে কোন জায়গা থেকে আমার। তবে যাক, সেটা সিরে গেলে কিছু করার নাই। তোমাদের যদি কারোর সেরে ছিড়ুক, সকর্মক ক্রিয়া দেখো তো। এবার হচ্ছে সেই কর্মের উপস্থিতি আছে, কর্ম সহ অবস্থান। আমরা সমাস করেছিলাম, মনে আছে? স থাকলে অবস্থান অর্থে, সহ বা সাথে অর্থে ব্যবহার করা হয়, তখন শুধু স বসে। কর্ম সহ অবস্থান যখন, তখন সেটিকে সকর্মক বলা হয়। স্ত্রী সহ অবস্থান হলে সস্ত্রীক। ওখানে আমাদের বহুব্রীহি সমাসে ছিল যে আহ, স্ত্রী, তারপরে পত্নী, এইগুলো শব্দের শেষে ক যুক্ত হয়। সপত্নীক, সস্ত্রীক। বিগত হয়েছে পত্নী যার, বিপত্নিক। মনে আছে? জি এখানে ওই স্যার। যে কর্মসহ অবস্থান, তাই সকর্মক। তার মানে এখানে আমরা বলছি বাক্যটায় কর্মের উপস্থিতি থাকবে। ওকে, আমরা কি করব? আমরা দ্বিকর্মক বলে শেষ করব, কারণ জটিল এবং মিশ্র ক্রিয়াটা আমরা আজকের বিশ্লেষণ করে আর জটিলতা তৈরি করতে চাচ্ছি না। হ্যাঁ স্যার, 12টা ক্রস হয়েছে। হ্যাঁ, ওটা একটু 12টা ক্রস করছে, সেটি একটা বিষয়। আর হচ্ছে আহ ওইটা একটু জটিল ব্যাপার। জটিলও হবে, সেটা সেটা আমাদের 12টার এই রাজ্যে সেটিকে আমরা নিতে পারবো। শীতের রাত স্যার কষ্ট হয়ে যাবে অনেক। হ্যাঁ, আমরা যদি আমরা আগে নতুন টপিক শুরু করতে চান আমি বলবো এখানেই থাক। আর যদি এই মনে এই করেন যে শেষ না হলে অপূর্ণ থাকবে তাহলে ওইটা শেষ করে দেন। না না, আমরা দ্বিকর্মক দিয়ে শেষ করবো আজকে আমরা। ক্রিয়াটা দ্বিকর্মক মানে আমরা বুঝতে পেরেছি যে দুটো কর্মপদ থাকে, এবং দুটো কর্মপদ যখন থাকবে তখন নিশ্চিত রূপে একটা ব্যক্তি একটা বস্তু হয়ে যাবে। হ্যাঁ, সেখানে সেটি আছে। এবং এখানে এক্ষেত্রেও একটা প্যাসিভ ভয়েসের কথা চলে আসবে। তোমরা এখানে বস্তুবাচক অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্টের কথা বলে থাকো, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে বলা হয়েছিল যে আমরা বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট করেই প্যাসিভ ভয়েস করলে বেশি ভালো হয়। যেমন সে আমাকে একটি বই দিয়েছে, হি হ্যাজ গিভেন এ বুক টু মি। আচ্ছা, বুক কে যে হ্যাজ বিন গিভেন টু মি, ওই যে আমরা এই বুককে সাবজেক্ট ধরি, তো বস্তু সেটা। ওখানে এটাও হতে পারে আই হ্যাভ বিন গিভেন এ বুক বাই হিম, তাও হতে পারে। কিন্তু ওটা অত সুন্দর শোনাবে না, ভালো শোনায় না, অভ্যস্ত নই আমরা তাতে, অথবা আমাদের কালচার সেটি নয়। আমরা এখানে দুটো ক্রিয়া কর্মপদ পাচ্ছি, একটা ব্যক্তি একটা বস্তু, এটাই মনে রাখবো। যখন দুটো কর্মপদ উপস্থিত থাকবে তখন ওই ক্রিয়াটাকে বলা হবে দ্বিকর্ম ক্রিয়া। খুব কঠিন নয়, কিন্তু কাজের হতে পারে, আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়াপদের এই পর্যন্ত থাকি। তোমরা আজকে আমি আমার নিজের অনেক কথা তোমাদের আহ, ইসে কথার জন্য বললাম, সাথে একটা পরিকল্পনার যে বিবেচনা বোধ থাকে সেটি বোঝানোর চেষ্টা করেছি। যার যার ক্ষেত্রে সেটি ভিন্ন হতে পারে। হুম, তোমরা স্যার, আপনার জার্নিটা স্যার শুনে এতটুকু বুঝতে পারলাম যে স্যার মানে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া চাই, কিন্তু মানে টাইম ফ্রেম ধরে পড়তে হবে এরকম কোনো ব্যাপার না। না, টাইম ফ্রেম ধরে বসে থেকে এই না হলে এই হবে না, এইটাই ছাড়া আর কিছু নাই, হ্যাঁ, এমন কোনো কিছু ভাবনার দরকার নাই। তোমার টার্গেট তুমি রাখো, চাকরির জন্য যে পড়াশোনা আছে আমি পড়াশোনাটা কমপ্লিট করি। আমি আমার অনুযায়ী, শোনো, আমাদের সবাইকে এক জায়গায় রেখে একটা ঝাঁকি চলছে, বুঝছো? ওই যে মুড়ি ধরো পটের ভিতরে রেখে তুমি ঝাঁকাবা, এরপরে ওই মুড়ি তার ইচ্ছা মতো কে কোন জায়গায় জায়গা করে নেবে, দেখবা যে হয়ে যাচ্ছে। আমরা ঝাঁকির ভিতরে আছি, যার যার জায়গাটা ঠিক করে নাও, যে যত বেশি পারো। অবশ্যই তোমার জন্য সামনে ভালো কিছু আছে, এবং যা কিছু ঘটবে সেটি ভালো হয়েছে সেটি মনে করাটা বেশ ভালো। হুম, জি স্যার। সেটি মনে করাটা বেশ ভালো।
কারণ তাতে আত্মতৃপ্তি, আত্মশুদ্ধি, হ্যাঁ, এটি থাকে। আর যা হচ্ছে তা ভালো হচ্ছে না এটা মনে করার ভিতরে আহ, একটা পরিবর্তনের চিন্তা থাকতে পারে, সেটিও ভালো। তবে ভিতরে ভিতরে কষ্ট থাকে তো, সেখান থেকে নেগেটিভ কিছু তৈরি হওয়ার জায়গাটা থাকে। এই জন্য নিজের কর্মের উপর অগাধ বিশ্বাস রেখে ভাগ্যের সাথে সম্মিলন করানোর অপেক্ষায় থাকো। কি কইলাম শেষে, বুঝতে পারছো? স্যার একটু কঠিন হয়েছে ধরতে, কিন্তু স্যার যতটুকু বুঝতে পারছি স্যার, নিজের কর্মটা করে যাব, আর ভাগ্যে যেটা আছে সেটা হবে। হ্যাঁ, এজন্য তো ভাগ্যে আমার অগাধ বিশ্বাস। আমি যতই পরিশ্রম করেছি ততই ভাগ্য আমার কাছে ধরা দিয়েছে, এমন একটা কথা আছে। তোমরা হয়তো দেখবে, আমি কথাটা ভুলে গেছি। নামটা নামটা কার এটা, দার্শনিক কোনো একজন। তাই ভাগ্যে আমার অগাধ বিশ্বাস, কারণ আমি যতই পরিশ্রম করেছি ততই ভাগ্য আমার কাছে ধরা দিয়েছে। সুতরাং কেবল পরিশ্রমকে বললে কাজ হবে না, আর কেবল ভাগ্যকে বললেও কাজ হবে না। হুম, জি স্যার, দুটোই লাগবে স্যার। দুটোই লাগবে। তুমি তোমার শুভ সময়ের অপেক্ষায় থাকো, আর সেই সময় পর্যন্ত পরিশ্রম করে যাও। কোনো না কোনো দিক থেকে অবশ্যই সাফল্য বা সার্থকতা আসবে। তাহলে ঠিক আছে, আমরা আজকের জন্য আমাদের কথা শেষ করি। তোমরা যারা এতক্ষণ অত্যন্ত ধৈর্য ধরে সঙ্গ দিয়েছো, তাদের অশেষ ধন্যবাদ। তোমাদের আর পরিশ্রম স্যার সফল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আপনার স্যার জার্নিটা শুভরাত্রি স্যার। ভালো। হুম, থ্যাংক ইউ। শুভরাত্রি। হ্যাঁ, আদাব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এনামুল কিছু বলতে চাও?